কারণ দিনে দুপুরে গুলি চলল রাজারহাটে। গোষ্ঠী দ্বন্দ্বে গুলি চলার অভিযোগ, ভাইরাল পিস্তল হাতে দাপাদাপির ভিডিও, সিসি ক্যামেরা ফুটেজ আগে আপনাদের দেখাই। যে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে একেবারে হাতাহাতি দাপাদাপির সেই ছবি। শুধু সিসি ক্যামেরা ফুটেজ নয়, একটি ভিডিও ভাইরাল হয়েছে, দেখাবো সেই ভাইরাল ভিডিও। সেই ভাইরাল ভিডিওয় কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে পিস্তল হাতে দাপাদাপি। আরো ডিটেইলে বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে, কারণ রাজারহাটে হামলা, গুলি আর এতে দুজনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে পুলিশ। কাদের গ্রেপ্তার করা হয়েছে, কোথা থেকে গ্রেপ্তার, ডিটেইল জানবো অনুপের কাছ থেকে। অনুপ, শুধু তাই নয়, অস্ত্র উদ্ধার হয়েছে। গুলি চালানোর ঘটনা তৃণমূলের একবারে গোষ্ঠী দ্বন্দ্ব একবারে প্রকাশিত ছিল, সেই ঘটনা ইতিমধ্যেই কিন্তু তাপস চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ শেখ আজাদ, তার অনুগামী কিন্তু দুজন গ্রেপ্তার হয়েছে। এবং এই ঘটনা দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। যে গুলি চালানোর একেবারে ফুটেজ, ভাইরাল ফুটেজে কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে বন্দুক নিয়ে যেমন দাপাদাপি করছে, গুলি চালানোর ঘটনা ঘটছে এবং সিসিটিভি ফুটেজ সেখানেও কিন্তু এই ছবি একেবারে স্পষ্ট হয়। এরপরেই পুলিশের পক্ষ থেকে এই ফুটেজ খতিয়ে দেখার পরে পুলিশের পক্ষ থেকে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা শেখ আজাদের কিন্তু ঘনিষ্ঠ। ইতিমধ্যে আজাদের নামে অভিযোগ দায়ের হওয়ার পরে আজাদ কিন্তু এলাকা থেকে ব্যাপারটা তার খোঁজেও কিন্তু খোঁজ করা হচ্ছে। এবং যদিও বিধায়ক ঘনিষ্ঠ একেবারে শেখ আজাদের এই অনুগামী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি এই দুজনকে আগামীকাল আদালতে পেশ করা হবে এবং হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। কারণ রাজারহাটের খাস কলকাতায় লক্ষ্য করা গেছিল একেবারে ভর দুপুরবেলা বন্দুক নিয়ে দাপাদাপি গুলি চালানোর ঘটনা, এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করা হলো। বেশ, তবে গোষ্ঠী দ্বন্দ্ব মানতে নারাজ দুই নেতাই। এগুলি চলেছেন, কিভাবে চলেছেন, কারা প্ররোচনা তৈরি করেছেন, কারা বিষয়টাকে করেছেন, হয়তো কোনো উত্তেজনার মাথায় কোনো কিছু ঘটনা ঘটেছে। আমাদের কোনো ছেলে গুলি চালানো, ছেলেটা পুলিশ তদন্ত করে দেখুক, যদি আমাদের কোনো ছেলে থাকে পুলিশ তার ব্যবস্থা নেবে। আইনে প্রতি যাবে, আইন নিজের গতি। ঈদের দিন আমি নিশ্চয়ই প্রচুর মানুষের বাড়ি গেছি, শুধু বাড়ি নয় বিভিন্ন অনুষ্ঠানেও গেছি। তারপরে এদের উপরে একটা প্রেশার এসেছিল, এটা শুনেছি। কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে এটা পুরোপুরি দুষ্কৃতীরা ঘটিয়েছে এবং প্রশাসন খুব কঠোরভাবে এটা দেখছে। যারা করেছে তারা বলতে পারবে কেন করলো। গুলি কিনতে তো পয়সা লাগে, পয়সা নষ্ট করলো কেন তারা জানি না। আর এবার নজর রাখবো 7ই মার্চ আমরা দেখেছিলাম বিজয়গড়ে খুন হয়েছিলেন অ্যাপ ক্যাব চালক, এবং সেই ভয়ানক ঘটনার প্রায় এক মাস পর গ্রেপ্তার করা হলো দুজনকে। এই ঘটনায়, বিজয়গড় খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার। কিভাবে গ্রেপ্তার? সানি ও ভিকি নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা দেখেছিলাম কিভাবে পার্কিং ঝামেলায় পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল, অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ ছিল। আরো ডিটেইলে বিষয়ে রনক জানাবে। রনক, 5 জনের বিরুদ্ধে পরিবার অভিযোগ দায়ের করেছিল, ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা গেল, কোথা থেকে, কিভাবে? দেখো, একেবারেই গত মাসের 7 তারিখে অ্যাপ ক্যাব চালককে যেভাবে পিটিয়ে খুন করা হয়, তারপরে কিন্তু পরিবারের তরফ থেকে 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং 1 মাসের মাথায় সানি রায় এবং ভিকি শাহ বলে দুজনকে গ্রেফতার করলো যাদবপুর থানার পুলিশ। তাদের মোবাইল লোকেশন ট্র্যাক করে শহর কলকাতা থেকেই দুজনকে গ্রেফতার করা হয় এবং আরও যে 3 জন, তার মধ্যে একজন স্থানীয় বাসিন্দা, অর্থাৎ যেখানে জয়ন্ত সেনের বাড়ি তার থেকে ঠিক কয়েকটা বাড়ি দূরে তার সেখানে বসবাস করে তিনি, তাকে এবং আরও 2 জনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা 3 জনই পলাতক, তাদেরও কিন্তু খোঁজার চেষ্টা চালাচ্ছে যাদবপুর থানার পুলিশ। যে ঘটনা ঘটেছিল একেবারে একটা পার্কিংকে কেন্দ্র করে সেই অ্যাপ ক্যাব চালককে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় এবং ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজে সেই বিষয়টি একেবারে স্পষ্ট ছিল এবং সেখান থেকেই পুলিশ তদন্তে নামে 5 জনকেই পরবর্তীতে আইডেন্টিফাই করা হয়। 5 জনেরই মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়। এই 2 জন, যে সানি রায় এবং ভিকি শাহ, গতকাল তাদের মোবাইল লোকেশন ট্র্যাক করা হয় এবং সেই মোবাইল লোকেশন দিয়েই কিন্তু এই 2 জনকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ এবং বাকি যে 3 জন তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ এবং এখনো পর্যন্ত তারা পলাতক। এবং এই ঘটনার জন্য মোট যে 5 জনের নামে অভিযোগ করেছিল পরিবার, তার মধ্যে অবশেষে 2 জনকে গ্রেফতার করলে এবং পুরো বিষয়টি এখনো তদন্ত সাপেক্ষ এবং 3 জনের খোঁজ চালাচ্ছে যাদবপুর থানার পুলিশ। আর এবার ডিজিটাল অ্যারেস্ট।
আর এবার ডিজিটাল অ্যারেস্ট তদন্তে ইডি প্রায় 150 কোটি টাকা প্রতারণার তদন্ত। গত মাসে কলকাতা পুলিশের জালে 2 আর এবার ধৃত 2 জনকে হেফাজতে নিল ইডি। এ বিষয়ে আরো ডিটেল জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত যে সাইবার প্রতারণা যা দেশ জুড়ে ঘটছে, সেই ঘটনায় আমাদের রাজ্যে প্রথম ইডির তরফে ইসিআইআর করে তদন্ত শুরু করা হলো। গত মার্চ মাসে কলকাতা পুলিশের তরফে ডলফিন থানায় যে ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত যে মামলা দায়ের হয়েছিল বা এফআইআর হয়েছিল, সেক্ষেত্রে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই 2 জনের মধ্যে চিরাগ এবং যোগেশ নামে 2 অভিযুক্ত যারা জেনে হেফাজতে ছিলেন, তাদেরকে ডিজিটাল অ্যারেস্ট এই প্রতারণা কাণ্ডে ইডি আজকে হেফাজতে নিয়েছে। 8 এপ্রিল পর্যন্ত তারা ইডি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। তোমায় জানিয়ে রাখবো, এই 2 অভিযুক্ত তাদের চক্র চালাতেন। তারা প্রায় 100 কোটি টাকার উপর প্রতারণা করেছে দেশ জুড়ে, এবং একই সঙ্গে আমাদের গোটা দেশ জুড়ে প্রায় 900-র বেশি থানাতে এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই সংক্রান্ত তদন্ত এবার এগিয়ে নিয়ে যেতে চাইছে ইডি। কলকাতা পুলিশ 2 জনকে গ্রেফতার করেছিল, তাদের হেফাজতে নিচ্ছে, এবং তারা ইনভেস্টিগেশন করে এই ঘটনা, এই প্রক্রিয়ার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, আরো কত 150 কোটির বাইরেও আর কত টাকা প্রতারিত হয়েছে, বা ক্রিপ্টোকারেন্সিতে কোনো ট্রানজাকশনে কোনো প্রতারণা করেছে, সমস্তটা কিন্তু এক্সামিন বা তদন্ত করে দেখতে চাইছে ইডি। বেশ। কলকাতার 50 নম্বর ওয়ার্ড, চাঞ্চল্যকর অভিযোগ। কি অভিযোগ জানেন? জমি হচ্ছে 1 কাঠা, আর সেই 1 কাঠা জমিতে কতলা বাড়ি? 5 তলা বাড়ির অভিযোগ। হ্যাঁ, 1 কাঠা জমি, সেখানে 5 তলা। কেন এই অভিযোগ উঠে আসছে? কেএমসিতে বিল্ডিং প্ল্যান জালিয়াতির অভিযোগ। স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন উঠছে, তাহলে কি বিল্ডিং বিভাগেই সর্ষের মধ্যে ভূত? আরো ডিটেল বিশ্বজিৎ জানাতে পারবে এই বিষয়। বিশ্বজিৎ, দেখো, কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ড, একেবারে শিয়ালদা সংলগ্ন শস্য গলির মধ্যে এই দোতলা বাড়ি, একটা জরাজীর্ণ পুরনো বাড়ি। সেখানে বেশ কিছু শরিক রয়েছে, এবং তারা যে কলকাতা পুরসভায় প্ল্যান জমা দিয়েছে, সেই প্ল্যান পাস হয়ে গেছে, এবং সেই প্ল্যান কি রয়েছে না, সেই দোতলা বাড়িতে 5 তলা বাড়ির প্ল্যান। এবং সেখানেই শুধু শেষ নয়, 1 কাঠা 15 ছটাক জমি, এই সামান্য 1 কিলোতে জমিতে 5 তলা বাড়ির প্ল্যান। অভিযোগ করেছিলেন একজন, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে যখন কলকাতা পুরসভা সেই প্ল্যান খতিয়ে দেখতে যায়, মেয়র তৎপর হয়েছিলেন, এবং তখন দেখা যায় যে সেই প্ল্যানটাকেই বদলে দেওয়া হয়েছে, ট্যাম্পার করা হয়েছে, কলকাতা পুরসভার নথিকে ট্যাম্পার করা হয়েছে। এই রকম বড় জালিয়াতি কলকাতা পুরসভার মধ্যে কিভাবে হলো, তার জন্য কতদিন আগে প্ল্যান পাস হয়েছে বলে জানা যাচ্ছে? দেখো, এই যে বিষয়টি গত 2-1 বছরের মধ্যেই হয়েছে। নির্দিষ্টভাবে সেই সমস্ত তথ্য নিয়েই ভিজিলেন্স নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, এবং এর পেছনে যারা রয়েছেন, এবং এই পেছনে যারা রয়েছেন সেই তাদের কড়া শাস্তির জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এবং এই বিষয় নিয়ে যাতে যে অভিযোগকারী, তিনি ক্রিমিনাল অফেন্সেরও মামলা করেছেন, সেই মামলাও পাশাপাশি চলবে, এমনটাই বলেছেন মেয়র ফিরহাদ হাকিম, যে এই বিষয়ে যাতে কোনোভাবেই যারা দোষ করেছেন, যারা এই ট্যাম্পারের কাজ করেছেন, তারা যেন কোনোভাবেই ছাড় না পায়। বেশ।